নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষ। আজ আমরা এই উপন্যাসের ৬ষ্ঠ পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি শুরু করা যাক। আর্লি লাঞ্চ সারতে সারতেও বেশ দেরি হয়ে গেল। সে কথা বলতেই হান্স বলল, ৪০ মিনিট মতো লাগবে মাত্র সাইকেল রিক্সাতে যেতে। ফিরতে রাত হয়ে গেলে কোনো ভয় নেই, যাবার সময়ও পথে বহু মানুষ পাবেন এবং ফেরার সময় তো গান গাইতে গাইতে মহুয়া খেয়ে পকর পকর করতে করতে ফিরবে সকলে। তার উপরে ২ দিন বাদেই পূর্ণিমা, উজলা হয়ে থাকবে পথ, গাছগাছালি, বন পাহাড়। আমাদের এখানে ছিনতাই, রাহাজানি বা অন্য কোনো রকমের ভয় নেই। সেসব ভয় আপনাদের বড় বড় শহরে। প্রণয়বাবুকে দেখলাম না তো। কলি শুধল। প্রশ্নটা এড়িয়ে গিয়ে হংস বলল, কি জানি কোথায় গেছে, আমিও তো দেখছি না দাদাকে সকাল থেকেই। আর ম্যানেজার বাবু? হান্স নির্ভুল মেইলি ইনটিউশনে স্থির চোখে তাকালো কলির চোখে। তার চোখের মণি কলির মণিতে টাড়ে টাই ফেলে। তারপর বলল, তাকেও তো দেখছি না, গেছেন কোথাও। কেন বলুন তো? কিছু বলবো কি স্নিগ্ধদাকে? না না, বলতে হবে না কিছুই। কালিদা রিক্সা ঠিক করেই রেখেছিল। রিক্সা আসতেই কলি ২ আঙ্গুলে একটু মৌরি তুলে মুখে ফেলেই বলল, চলি। আপনার বন্ধুর খাবার কি ঘরেই পাঠিয়ে দেব? তেমন তো বলেনি, ১টা নাগাদ মনে হলে নিজেই খবর দেবেন। ওর শরীর কি খারাপ? গিয়ে দেখে আসবো? না না, শরীর তো ভালোই, বই পড়ছেন শুয়ে শুয়ে। চলি। আচ্ছা, বেলাবেলি চলে আসবেন। এ সময় প্রায় রোজই ঝড় বৃষ্টি হয় সন্ধ্যের দিকে। তাই আসবো। রিক্সা যখন গেটের কাছে এগিয়ে গেছে তখন দেখল যে ঠাট্টা করে যে গাড়িকে পর্ণা বলে সোফার ড্রিভেন লিমুজিন, সেটা দাঁড়িয়ে আছে গ্যারেজের সামনে। একটি ছেলে তাকে ধোয়া মোছা করছে। খলির হাসি পেল সেদিকে তাকিয়ে। এই গাড়ির আবার এত যত্ন! কোতলাতে নিয়ে গিয়ে ঝপাং ঝপাং করে কয়েক বালতি জল ঢেলে দিলেই তো যথেষ্ট, তা না আবার ধোয়া মোছা। রিক্সাওয়ালার বয়সও কলির মতোই হবে। সুন্দর স্বাস্থ্য তার, চেহারাও। মাথায় বাবরি চুল, কুচকুচে কালো। পাথরে কেঁদো বলে মনে হয় শরীর। সরু কোমর থেকে চওড়া হয়ে উঠে এসেছে বুক। তারপরই কোনো মহিরুহুর মতো ছড়িয়ে গেছে চওড়া কাঁধ দুপাশে। ২ বাহু নবীন শালপ্রাংশু। ২ পায়ের কাফ মাসলও দেখার মতো। সমস্ত শরীরটাই যেন এক ছবি। অশেষ মনোযোগের সঙ্গে বিধাতা একে করেছেন। না যত্ন, না প্রসাধন, না মঠ জামা কাপড়ের বাহুল্য। ধুতি আর হাফ হাতা একটা গেঞ্জি, সাদা রঙা, তাতেই যেন রূপের বন্যা হয়েছে। কলি ভাবছিল, বাংলা কাব্য সাহিত্যে কেবল মেয়েদেরই বর্ণনা থাকে, শরীরের বর্ণনা তো বটেই। কবে যে তেমন মহিলা সাহিত্যিকরা আসবেন যাদের চোখের আর কলমের মধ্যে দিয়ে একদিন অনাবিষ্কৃত পুরুষেরা আবিষ্কৃত হবে। মেয়েরা যে চোখে পুরুষদের দেখেন, সেই চোখ তো পুরুষদের নিজেদের দেখার ক্ষমতা রাখে না। জানে না কলি, বাংলা সাহিত্য ক্ষেত্রে এই ঘাটতি কবে পূরিত হবে। তবে কবিতার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটেছে। অনেক নবীনা মহিলা কবির কলমে পুরুষ এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। আফটার অল, প্রজাতি হিসাবে পুরুষও তো একেবারে ফেলনা নয়। তাছাড়া নারীর পূর্ণতার জন্য এতদিন পর্যন্ত তো পুরুষকে দরকারও হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। তবে কোনো বিশেষ পুরুষের সান্নিধ্য ছাড়াই হয়তো মেয়েরা ভবিষ্যতে পূর্ণতা পাবে। পর্ণার মতো সিমেন্ট ব্যাংকের খোঁজ করা নারীর সংখ্যা আধুনিক পৃথিবীতে হয়তো প্রতিদিনই ক্রমশ বাড়তে থাকবে। মানিয়ে নেওয়া, কিছু স্বাধীনতা, ভালো লাগা, রুচি বন্ধক দেওয়াতেও মেয়েদের এখন প্রবল আপত্তি। এই আপত্তিও প্রতিদিন ঘোরা হবে, রজনীরই মতো। তোমার নাম কি? রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো কলি। দলমা। সে কি, পাহাড়ের নামে নাম? আমি তো জেট শিকারের সময় দলমা পাহাড়েই জন্মেছিলাম। শিকার তো করে পুরুষরা, তোমার মা সেখানে কি করতে গিয়েছিলেন? মা গিয়েছিল মারাংবুরুর পুজো চাড়াতে। সেখানে গিয়ে ব্যথা উঠল,
কি করে পাহাড়েই থেকে যেতে হলো, আর আমি জন্মালাম পাহাড়ের মতো শরীর নিয়ে দালমা পাহাড়ে পূর্ণিমার রাতে। বাহ, বা শব্দটা কেন যে মুখ ফসকে বেরিয়ে গেল বুঝতে পারল না কলি। শব্দটা উচ্চারণ করেই লজ্জা পেল। দলমা ঘাড় ঘুরিয়ে একবার তাকালো কলির দিকে, নিজের মনেই হাসল। সংক্ষিপ্ত এক শব্দের হাসি, যেমন করে আদিবাসী প্রাণীরা নিজের মনে হাসে। কলি অপ্রতিভ হলো। এমন আজকাল মাঝে মাঝেই হয়। নিজেকে পুরোপুরি অপ্রতিভ করে দিয়ে মনের অত্যন্ত গভীরে কোনো প্রত্যন্ত প্রদেশ থেকে কোনো কথা মনের মধ্যে জমে থাকা পাতাপুতি, অ্যালগি, ফাঙ্গাই সব ঠেলে ঠুলে ওপরে উঠে আসে, এসে নিজের নিজস্ব গতিতে মুখ থেকে ঠিকরে বেরিয়ে আসে। বড়ই বিপদ, সে কথাকে থামানো যায় না। ঝুমকোতে যেতে পথে কি কি জায়গা পড়বে? কলি শুধল দলমাকে। সে তো কত জায়গায় পড়বে, বলোই না। সে চিহারডিগা, কুকড়াপানি, চিড়িয়ানালা, হুড়কো পাথর, আরও কত জায়গা। তোমার বয়স কত? কি বললে দিদি? আবার ঘাড় ঘোরালো দলমা বাঁদিকে, সঙ্গে সঙ্গে রিক্সার হ্যান্ডেল ডান দিকে ঘুরে গেল। বলছি তোমার বয়স কত? হে, সেটা বলতে লাড়াম। সে কি, তোমার বয়স কত তুমি জানো না? না দিদি। তোমার মাও জানেন না? হ্যাঁ জানে বাটে, সে জানবে না কেনে, জন্ম দিলেও। জিজ্ঞেস করনি কখনো মাকে? দূর, কি হবে, বয়সের মনে বয়স চায়, আমার মনে আমি, তাকে তো আমার কোনো দরকার নাই। চুপ করে রইল কলি, কি বলবে জবাবে ভেবে পেল না। এখানেই পথটা একটা চড়াইয়ে উঠেছে, পথটা কিঞ্চিত পাথুরেও। রিক্সাওয়ালা দলমা দম টেনে টেনে উঠছে চড়াই, কথা বলতে পারছে না। তা দেখে কলি চুপ করে গেল। বলে উঠল, আমি নেমে যাই? নেমে গেলে তোমার সুবিধে হবে। বা হাতটি ক্ষণিকের জন্য ওপরে তুলে ইঙ্গিতে দলমা বারণ করলো নামতে কলিকে। কিছুক্ষণ পরই চড়াইটি ওঠা শেষ হলো। পাথরে কেঁদো দলমার শরীরের আবরণী গেঞ্জিটা ঘামে ভিজে গেল সপসাপ হয়ে। কলির খুব ইচ্ছে করছিল একটা সাদা ধপধপে ধোপাবাড়ি থেকে সদ্য আসা তোয়ালে নিয়ে দলমার পিঠটা মুছে দেয়, কিন্তু হয় না। স্নিগ্ধ হলেও বা হতো, প্রণয় হলেও হয়তো হতো, কিন্তু এই যে দলমা আর ও যে কলি, এই ভারতবর্ষের সংহতি আসতে এখনো অনেক দেরি আছে। দলে দলে খেলোয়াড়, নাট্যকার, কথাকার, আঁকিয়ে গাইয়েদের দলা দলা করে রোজ রাতে টিভিতে দেখিয়ে আর অর্থহীন প্রলাপের মতো গান গেয়ে এ কাজ হবে না। যেদিন কলিরা নির্দ্বিধায় দলমাদের পরিশ্রমের ঘাম গাড়ানো পিঠ নিজ হাতে মুছিয়ে দিতে পারবে, যেদিন দলমারা তাদের শিক্ষাতে, আর্থিক অবস্থাতে আরও একটু উঁচুতে উঠে আসবে, আর কলিরা নেমে আসবে স্বেচ্ছাতেই একটু নিচুতে, সেদিনই তা সম্ভব হতে পারে। ন্যাশনাল ইন্টিগ্রেশনটা অন্তর্জগতের ব্যাপার, বহির্জগতের নয়। দলমা বলল, তুমি দিদিটা ভালো আছো, কিন্তু নেমে গিয়ে কতটুকু সুবিধে করতে তুমি দিদি। আমাদের যে অনেক অসুবিধে, অনেক রকমের অসুবিধে। কলি মাথা নাড়ল সম্মতির, মুখে কথা বলল না। বেশ লাগছে এখন, রোদ এখনো ভালোই লাগছে, হয়তো 2-3 দিনের মধ্যেই খারাপ লাগতে শুরু করবে। হাওয়াটা এখনো ঠান্ডা। কাল মাঝরাতেও একটু বৃষ্টি হয়েছিল, ঘুমোচ্ছিল বলে বোঝেনি। বাইরে বেরোতেই বুঝতে পারছে জায়গাতে জায়গাতে যেখানে মাটি অসমতল সেখানে দোলাগুলিতে মাটি ভিজে আছে, জলও জমে আছে অল্প অল্প। রাতে বৃষ্টি হওয়াতে এই কদিনের গাছের পাতায় ঘাসে যে লাল ধুলোর আবরণ পড়েছিল তা ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। চারিদিকে চাপচাপ উজ্জ্বল মনোরম ক্লোরোফিল চোখকে তৃপ্ত করছে। একটি ছোট্ট সবুজ পাখি, তার লেজটি মাঝখান দিয়ে ছেঁড়া, চিরিপ চিরিপ করে ডাকতে ডাকতে উড়ে বেড়াচ্ছে। গাছগাছালি, বন, পাখি এই সবই মানুষকে কত সুখী করে। তার মনুষ্যত্ব ফিরিয়ে আনতে, তাকে মানুষ করে রাখতে এরা যে কতখানি জরুরি তা কলি বোঝে। ওর বন্ধু অনিন্দিতা কানাডার টরন্টো শহরে থাকে স্বামীর সঙ্গে। তার কাছে শুনেছে যে টরন্টো শহরের মধ্যে মধ্যে নাকি স্বাভাবিক বন আছে,
হাতের কাছের গাছ কাটেনি সে দেশের মানুষের ব্যবসা বা জীবিকা বা বাসস্থানের চাহিদা মেটাতে। একটি গাছ কাটলে নাকি সে দেশে 10 বছরের জেল হয়। কবে যে এমন সব নিয়ম নিজেদের দেশেও চালু হবে? হয়তো হবে, যখন একটি গাছও আর অবশিষ্ট থাকবে না। এবার পথে লোকজনের দেখা মিলছে। অল রোডস লিড টু রোম। সকলেই হাটে চলছে। ফেরার সময়ও হয়তো দেখবো এই রকম। সকলেই হাট সেরে ঘরে ফিরছে। পর্ণাটা হোটেলে একা কি করছে কে জানে। ও যেমন ইমোশনাল হয়ে গেছে, ওকে একা থাকতে দেওয়াটাও ঠিক নয়। দুজনে একসঙ্গে বেড়াবে, মজা করবে বলেই তো এসেছিল। অথচ কি যে হলো, যখন বলল যে হাটে যাবে না তখনই মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল কলির। কিন্তু এখন ভালোই লাগছে। কাহলিল জিব্রানের কবিতা আছে না, দাম্পত্য সম্পর্কের মধ্যেও ফাঁক থাকা উচিত, স্পেস বিটুইন টুগেদারনেস, নইলে সেই সম্পর্কও একঘেয়ে হয়ে যায়। আর বন্ধুত্বের মধ্যে তো থাকাই উচিত। সব সময় মানুষ যে কি করে হল্লা করে, একই বন্ধুদের সঙ্গে একই আলোচনা করে, একইভাবে দিনের পর দিন, তা ভাবলেও বিষণ্ণ বোধ করে। যে মানুষ নির্জনতা একাকিত্বের সঙ্গে একাত্ম বোধ করতে পারে না, তার মনুষ্যত্বের বিকাশ বোধ হয় সম্পূর্ণ হয়নি। ও একা না থাকলে, একা না এলে কি করে এত কথা ভাবতে পারত? হাত ঘড়িটা দেখলো একবার। বাবা, প্রায় 1 ঘন্টা হতে চলল। তবে দূরে ঝুমকোর হাট দেখা যাচ্ছে এখন। দূরাগত কোলাহল, মানুষ, প্রাণী, যানবাহনের মিশ্র আওয়াজ কানে আসছে। ঠিক এমন সময় পেছনে একটা ঝরঝর ফরফর শব্দ শুনতে পেল। আওয়াজ শুনে মনে হলো কোনো লড়ঝড় লরি আসছে বুঝি। শব্দটা কাছে এগিয়ে এলো, তারপর একেবারে ওর পেছনে এসে গেল। তারপরে আবার শুরু হয়ে কলিকে অতিক্রম করে চলে যেতে যেতে শব্দটা থেমে গেল একেবারে। কলি দেখল স্নিগ্ধ তার ফোর্ড গাড়িতে। কি ব্যাপার? হাওয়াতে বুকের কাপড় সরে গেছিল। শাড়ি টানতে টানতে বলল, আপনি কোথায় চললেন? কাজে যেতে হচ্ছে টাটাতে। কখন ফিরবেন আপনি হাট থেকে? ফেরাটা তো আমার হাতে। এক্ষুনি ফিরতে পারি, আবার দেরি করেও ফিরতে পারি। ফিরতে ফিরতে আমার বিকেল হবে 5টা টাচটা। আমার সঙ্গে ফিরবেন? স্নিগ্ধ বলল, ফিরলে তো মন্দ হতো না, কিন্তু রিক্সা নিয়ে এসেছি তো, যাওয়া আসার করার করে দিয়েছে কালিদা। হো, সেটা তো মস্ত বড় সমস্যা নয়। দলমাকে পয়সাটা পুরো দিয়ে দিলেই তো মামলার নিষ্পত্তি হতো। তারপর আপনি গাড়িতেই ফিরুন কি হেলিকপ্টারে, তাতে ওর কি এসে যাবে। আমার তো কাজ বেশিক্ষণের নয়, চুড়ি তো কিনতে এসেছি। চুড়ি কেনা হয়ে গেলে কি হা করে বসে থাকবো আপনার পথ চেয়ে? চুড়ি কিনে আমার সঙ্গে টাটাতেও যেতে পারেন, বেশ লং ড্রাইভ হতো। না বাবা, আপনার এই গাড়িতে দূরের সফরে যেতে সাহস হয় না। যদি আবার কখনো এখানে আসি তখন নয় যাব। একটা মারুতি টারুতি কিনে দেবেন ততদিনে। আবার যদি আসেনি তখন দেখা যাবে বলেই স্নিগ্ধ বলল, ঠিক আছে, আমি এগোলাম তাহলে। স্নিগ্ধ অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে এগিয়ে গেল। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল কলির। পরিষ্কার দেখতে পেল যে আকাশ যেমন মেঘে ছেয়ে যায়, তেমনই স্নিগ্ধর মুখটা কালো হয়ে এলো ধীরে ধীরে আশাভঙ্গতায়। নিজের জন্য দুঃখ হলো না যে এমনও নয়, তাও হলো। কিন্তু পর্ণা আজই সকালে বলেছে যে সোফা ড্রিভেন লিমুজিনের কথা। আজই যদি এই গাড়িতে স্নিগ্ধর সঙ্গে সন্ধে করে ফেরে, তাহলে বাক্যবাণের আর শেষ থাকবে না। স্নিগ্ধকে তো আর এত কথা বলা গেল না এত অল্প সময়। তাছাড়া বলা উচিতও হতো না। ও দুঃখ পেয়ে চলে গেল। ভারী হ্যান্ডসাম দেখাচ্ছিল ওকে। ফিকে হলুদ একটা স্পোর্টস গেঞ্জি পরেছে, ঘাড় অবধি নামা চুল, চোখে কালো ফ্রেমের মোটা চশমা, প্রফেসর ভাব। চলে গেল স্নিগ্ধ, চলে গেল, ভুল বুঝেই চলে গেল। জীবন এই রকমই, যে কাছে থাকলে ভালো লাগে সে কাছে থাকতে চাইলেও কাছে তাকে রাখা যায় না, আর দূরে চলে গেলেই সে সহজে আবার কাছেও আসে না। সোজা কথা সোজা করে বলতে চাইলেও কখনোই বলা যায় না। জীবনের ট্র্যাজেডি এই। যত দিন যাচ্ছে ততই একটু একটু করে বুঝতে পারে কলি এখন কথাটা এই যে জীবন এই রকমই।
তাকে হাতের মুঠোর মধ্যে কবজা করে রাখার সমস্ত উপাদান নিজের হাতের নাগালে থাকলেও তা কবজা করা আদৌ যায় না, আজলা গোলে গড়িয়ে পড়ে যায়। ঝুমকার হাট থেকে একটু দূরে গিয়ে স্নিগ্ধ গাড়ি দাঁড় করিয়ে হারুর মোড়ের পানের দোকানে দাঁড়িয়ে পান খেলো একটা, সঙ্গে একটু জর্দা। পান কচিত কদাচিৎ খায়, তবে যখন খায় তখন জর্দা দিয়েই খায়, নইলে খাস খাস লাগে। পান খাওয়াটা বাহানা, আসলে আঘাতটা সামলে উঠতে চাইছিল। তখনও ওর দু চোখের মণিতে হলুদ আর লাল ফুলফুল সিল্কের শাড়ি পরা ছিপছিপে বুদ্ধিমতী কলির রৌদ্রোজ্জ্বল ছবিটি প্রতিফলিত ছিল। কলির অলোক উড়ছিল হাওয়াতে, এলোমেলো হাওয়াতে। দুরন্ত শাড়িটাকে ডান হাতে পায়ের কাছে নামিয়ে এসে শাসন করছিল সে। পুরো দৃশ্যটাই কেমন যেন মেয়েলি নরম, নয়নাভিরাম। ভারী ভালো লেগে গেছে স্নিগ্ধর কলিকে। কিন্তু হলে কি হয়, আগের দিন তো নেই। আজকালকার পুরুষ ও নারীর ভালো লাগতে পারে একে অন্যকে, ভালোবাসতেও পারে তারা দুজন দুজনকে, ভালোবেসেছে যে তা না জেনেও। কিন্তু মুখ ফুটে যে কিছুতেই বলতে পারে না আমি তোমাকে। সেসব সহজ সারল্য দিন মরে গেছে কবে। জীবন এখন বড়ই কমপ্লিকেটেড, কুটিল, আবর্তনময় হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি এই প্রাগ ঐতিহাসিক সরল সত্যবন্ধ বাক্যটি কেউ যদি উচ্চারণ করতে পারেও, তবে আজকাল তা যাত্রার ডায়লগের মতো শোনায়, এবং যে শোনে সেও হয়তো ভাবে যে এ বড় সস্তার ভালোবাসা। পান খেয়ে গাড়িতে বসে ভাবছিল মন্দার হোটেলে স্নিগ্ধ যে ও তো এলিজিবল ব্যাচেলারও নয়। প্রজেক্টগুলো শুরু হলে তখন সে কমফোর্টেবল ব্যাচেলার হবে। কোনো বাঙালির মানসিকতা ব্লু প্রিন্ট, প্রজেক্ট রিপোর্ট এসবে বিশ্বাস করে না, জলজ্যান্ত প্রমাণ চায়। বহুতল বাড়ি হয়ে গেলে তখন ফ্ল্যাট কিনে অনেক বেশি দাম দিয়ে, যখন আরম্ভ হয় তখন কেনার সাহস করে না। স্নিগ্ধ গাড়ি চালাতে চালাতে ভাবছিল যে কলি কি এতই বোকা? স্নিগ্ধর আজকের স্থিতিশীলতার অভাবটাই শুধু তার চোখে পড়ল। তার চরিত্রের দৃঢ়তা, সে যে অন্য 10 জনের মতো নয়, এই সত্যটা কলির চোখ এড়িয়ে গেল কি করে? আশ্চর্য, আশ্চর্য। কত গেস্টই তো এই হোটেলে এসেছেন এবং আসবেনও, কিন্তু বিধুভূষণকে এমন উতলা হতে এর আগে কোনোদিনই দেখেনি স্নিগ্ধ। অত তারাই বা কিসের এবার? দ্য গ্রেট প্যাট্রিয়ার্ক কি মৃত্যুর গন্ধ পেয়েছেন? শেষের দিন কি এগিয়ে এলো? এসে গেলাম দিদি, আমরা ঝুমকোর হাটে। আমি কি আপনার সঙ্গে সঙ্গেই থাকবো? কেন? মানে না, যদি কিছু কেনো তাহলে গিয়ে বই নিয়ে আসবো। কি কিনবো তারই তো ঠিক নেই। তাছাড়া বইবার মতো কিছু কেনার তো নেইও আমার দলমা। যাই হোক, আমি এই টিলাটায়, এই যে এই বায়ের টিলার চির গাছের নিচের ছায়ায় ওই দোকানটার সামনে আছি। আপনার দরকার হলে ওদিকে তাকাবেন, হাত তুলবেন একটু, আমি ঠিক বুঝে নেব। আর রিক্সাটা, রিক্সাটা রাখবে কোথায়? এই তো এই বট গাছের ছায়াতে। তুমি খেয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ। টাকা লাগবে? না না। তাহলে আমি এগোই? হ্যাঁ, যান দিদি। হাটের মধ্যে নেমে আসতেই ওর আলাদা শহুরে কোনো বিভেদকারী সত্তা আর রইল না। ভিড়ের মধ্যে, মিশ্র শব্দের মধ্যে, নিজের দেশের মেয়ে মরদের ঘামের আর সর্ষের ঘানির খোলের গন্ধের মধ্যে, দেশি মুরগির ডিম আর মুরগাদের গায়ের গন্ধের মধ্যে, বহুবর্ণা জামা কাপড়ের মেয়ে পুরুষদের মধ্যে নিজেকে ইচ্ছে করেই হারিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়ার পর পর্ণা ঘুম লাগিয়েছিল। পাখির ডাকের মধ্যে কলকাতার সকাল থেকে রাত, রাত থেকে সকালের কত ক্লান্তি যে জমে উঠে সারা বছর, তা বোঝা যায় বাইরে এলে। এমন জায়গাতে বা জঙ্গলে এলে তো বোঝাই যায়। পাখিদের ডাকে সমস্ত শিরা উপশিরা, ধমনী উপধমনী, স্নায়ুরা সব যেন চেঁচিয়ে বলে ওঠে, ছুটি চাই, ছুটি চাই। কলকাতায় যে কতখানি শব্দ দূষণ ও ধোয়াধুলোর দূষণ আছে, তা এখানকার একটা ছোট্ট পাখির ডাকে কান পাতলে এবং সুনীল আকাশের দিকে চাইলেই বোঝা যায়। কলকাতার মানুষ অচিরেই সম্ভবত কোনো এক ভোরে উঠে দেখবে যে তারা সকলেই একসঙ্গে মরে গেছে ঘুমের মধ্যে। সেদিনে দেরি বেশি নেই। সাদা শাড়ি পরলে একদিনে শাড়ি কালো হয়ে যায়,
ওর অফিসের পুরুষ সহকর্মীরা বলে যে জামার কলারে কালো দাগ হয়ে যায় একদিনে, জামাতেও কালোর ছোপ। একটু আগেই ওর ঘুম ভেঙেছিল, আলসেমি করছিল শুয়ে শুয়ে। এমন সময় কে যেন দরজাতে বেল দিল। কালিদা। দরজা খুলে দেখল চা নিয়ে এসেছে কালিদা। আমার বন্ধু কোথায়? তিনি তো ঝুমকর হাটে গেছেন দুপুরেই খেয়ে দে, আপনি তো খেলেনও না। না, ভালো লাগছিল না। ও মা, এত সব কি এনেছো কালিদা? প্রণয়বাবু পাঠিয়ে দিলেন। প্রণয়বাবু ফিরে এসেছেন? কোত্থেকে? কলকাতায় যাবেন বললেন যে। হো হো, প্রণয়বাবুর কথা কোনটা রসিকতা আর কোনটা লয় বোঝা ভারী মুশকিল। তোমাদের ম্যানেজার বাবু কোথায় গেলেন? আমার বন্ধুর সঙ্গে নাকি? না, তা নয়, উনি গাড়ি নিয়ে গেছেন টাটাতে। টাটা যাওয়ার রাস্তায় কি ঝুমকোর হাট পড়ে? কালিদা ট্রেটা নামাতে গিয়ে একটু ভেবে বলল, হ্যাঁ তা পড়ে। ঝুমকো আর এখান থেকে কতটুকু রাস্তা, 5-7 কিলোমিটার হবে বড় জোর। তাই? এগে হ্যাঁ। তা এত সব কি এনেছো? দুপুরে খাননি তো, তাই বলে এত আছে কি কি? এই একটু মোহনভোগ, সুজিটা কড়া করে লাল করে ভেজে মধ্যে ভালো গাওয়া ঘি, কিশমিশ, লবঙ্গ, দারচিনি দিয়ে। বলে একটু থেমে বলল, আমাদের রহিম কিন্তু ভালো রাঁধে। আর কি? আর একটু এঁচোড়ের চপ, এঁচোড় সবে উঠেছে তো। আর একটু পুদিনার চাটনি আর সাগুর পাঁপড়। আর কিছু ছিল না? এগে আরো কিছু আনবো? চা আছে পটে। আরো কিছু আনবে কি? আমি তো ভাবছি তোমাদের আসল কারবারটা কি, চোরা চালান টালান করো নাকি? অন্য কোনো ধান্দা না থাকলে তো এই মন্দার হোটেল চলারই কথা নয়। মাথা খারাপ আছে তোমার বাবুদের। এ তো ব্যবসা নয়, লঙ্গরখানা, দাতব্য চিকিৎসালয়। আমি যাই। হ্যাঁ। কালিদা চলে গেল দরজা টেনে দিয়ে। দারুণ করেছে কিন্তু মোহনভোগটা। দিদিমা ঠিক এমনই করতেন, বিহারি কায়দায়। দিদিমা ভোলানন্দ মহারাজের শিষ্য ছিলেন। যেদিন গান টান হতো গুরুভাই গুরুবোনরা সব আসতেন সেদিন। দিদিমা ঠিক এমনই মোহনভোগ রাঁধতেন সেদিন। অবশ্য সস্তার দিন ছিল। এখন তো দারচিনি, লবঙ্গ, কিশমিশের দাম জিজ্ঞেস করতে গিয়েই হার্ট অ্যাটাক হয়। মা বকাবকি করতেই গত সপ্তাহেই গেছিল সন্ধেতে অফিস থেকে ফিরে। ওরে বাবা, কি করে যে মা সংসার চালায় তা মাই জানে। কিন্তু কি করে যে মন্দার হোটেল চলে সেটা আরো বড় আশ্চর্য। এই হোটেল এভাবে চললে আর মাস দুয়েকের বেশি চলতেই পারে না, ও নিশ্চিত। চা খেয়ে শাড়িটা বদলে একটা সিল্কের শাড়ি পরল। তারপর বাথরুম থেকে ঘুরে এসে মুখটা একটু ফ্রেশ করে নিয়ে বেরিয়ে পড়ল। রিসেপশনে প্রণয় অথবা হংস কেউই ছিল না। কালিদা শুধল, যাওয়াটা কোন দিকে হবে? যেদিকে দু চোখ যায়। দু চোখ তো সব দিকেই যায়, বলেন তো রিক্সা ডেকে দিই জানাশোনা? পর্ণার মনে হলো এই কালিদা রিক্সাওয়ালাদের কাছ থেকে কমিশন পায়, মানে দালালি। বলল, ঠিক আছে, দাও ঠিক করে। তা যাবেন কোন দিকে? ঝুমকোর দিকে, মানে হাটে? না না, ওদিকে যাব না, বলেইছি তো, যাব যেদিকে দু চোখ যায়। নিয়ে এলো রিক্সাওয়ালা কালিদা। রিক্সাওয়ালা একটু সন্দিগ্ধ চোখে চাইল পর্ণার দিকে। তারপর পর্ণাকে রিক্সায় চড়িয়ে রায়চৌধুরী লজের গেটটা পেরিয়েই বাঁদিকে হ্যান্ডেল ঘুরিয়ে বলল, স্টেশনের দিকে যাবেন? ভালো গোলগাপ্পা বাটাটাপুরির দোকান আছে দিদি। স্টেশনে এখন কোনো গাড়ি আসবে, মানে রেলগাড়ি? স্টেশনে তো গাড়ি আসতে যেতেই থাকে। কোন গাড়ির কথা বলছেন? না, কোনো বিশেষ ট্রেন নয়, যে কোনো ট্রেন। রিক্সাওয়ালা মাথা পেছনে ঘুরিয়ে একবার দেখলো সওয়ারিকে, ভাবলো মাথার গোলমাল নেই তো। মুখে বলল, স্টেশনের দিকেই যাব তো? হ্যাঁ, তাই চলো। আসলে ও যে এতটা সময় ঘুমিয়েছিল তা ঠিক বুঝতে পারিনি। সন্ধে হতে আর বেশি দেরি নেই, তবে চিন্তারও কারণ নেই। চাঁদ তো রোজই জোর হচ্ছে ক্রমশ। সন্ধ্যের পর নিতপুরা জায়গাটার রূপই অন্যরকম হয়ে যায়।
এমন আকাশ, এমন চাঁদের আলো, এমন সব মিশ্র গন্ধবাহী হাওয়া, এমন রাতচরা পাখির ডাকের কথা কলকাতায় বসে তো ভাবাই যায় না। মনটাই যেন কেমন অন্যরকম হয়ে যায় এমন চাঁদের রাতে। সব অভিযোগ অনুযোগ ভুলে যেতে ইচ্ছে করে, সকলকে ক্ষমা করে দিতে ইচ্ছে করে, এমনকি সুবর্ণকেও। কলির সঙ্গে মান অভিমানও করতে ইচ্ছে করে না। আসলে পর্ণা আর কলির মধ্যে এমন বন্ধুত্ব যে কলেজের মেয়েরা ঠাট্টা করে বলতো, তোরা কি লেসবিয়ান নাকি রে? আগেকার দিনে ওই শব্দটির আজকালকার মতো এমন চল ছিল না, কিন্তু কেন কে জানে ওই শব্দটি কেউ কেউ উচ্চারণ করলেই পর্ণার গা ঘিনঘিন করে। কলিও তাই বলে। অথচ পর্ণার ব্যক্তিগত জানাতেই এমন দুটি জুড়িকেও জানে না যারা কোনো পুরুষকে সহ্য করতে পারে না। দুজনে দিব্যি আছে ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে, ওয়ার্কিং গার্লস। স্টেশনের কাছে পৌঁছে চাটের দোকানে যাচ্ছিল রিক্সা। পর্ণা বলল, না না, স্টেশনের দিকেই চলো। স্টেশনের গেটে পৌঁছাতেই নেমে পড়ে প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেল। টিকিট বাবু বললেন, দরকার নেই, কেউই কাটে না এখানে, চলে যান ভেতরে। যে কোনো রেল স্টেশনে এলেই পর্ণার মনটা কেমন উদাস হয়ে যায়। মনে হয় কত জায়গাতে যাওয়ার ছিল, যাওয়া হলো না, কত অদেখা জায়গা দেখার ছিল, দেখা হলো না। অথচ জীবন কি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সেদিনই অফিসের নীলিমাদি বলেছিলেন, এখন বুঝতে পারবি না, দেখতে দেখতে বোঝার আগেই 50-এ এসে পৌঁছলেই বুঝতে পারবি কি চট করেই না জীবনটা ফুরিয়ে গেল রে পর্ণা। স্বপ্নের মতো মনে হবে সব কিছু, ছেলেবেলা, বাবা মা, ভাই বোনদের স্মৃতি, স্কুল কলেজের জীবন, দাম্পত্য অপত্যবোধের জীবন। তারপরে সব একে একে দূরে চলে যাবে, আর তুই একা হয়ে দাঁড়িয়ে থাকবি ধুধু প্রান্তরে, একলা শিমুলের মতো দিনান্ত বেলায়। হাওয়া উঠবে একটা চুপি সারে, অনুচ্চে কথা বলবে অচেনা পাখি। তোর খুব অভিমান হবে সকলের ওপরে, অভিমান হবে নিজের ওপরে। মনে হবে জীবনটা ফুরিয়ে গেল, অথচ তাকে নিয়ে করার মতো কিছুই মাত্র করা হলো না। কথাগুলো মিথ্যে অভ্যেসের বোঝা বয়ে সকলেই করে, এমন একাধিক জিনিস করে করে দস্তুরের দাগা বুলিয়ে বুলিয়ে এই একটি মাত্র জীবন শেষ হয়ে গেল। দাঁত থাকতে যেমন মানুষ দাঁতের মর্যাদা বোঝেন না, জীবন থাকতেও তেমন জীবনের দাম অনেকেই বোঝেন না। পর্ণা বলেছিল, তোমার এসব কথা মানায় না নীলিমাদি, তোমার কি সুন্দর স্বামী। নীলিমাদি হাসতে হাসতে বলেছিলেন, হ্যাঁ, অন্যের স্বামী মাত্রই সুন্দর, সর্বগুণ সম্পন্ন, আইডিয়াল। তোমার অমন সোনার টুকরো ছেলেও মেয়ে, তারা সোনার টুকরো নিশ্চয়ই, কিন্তু আমার তারা কেউ নয়, তাদের বাবারও নয়। 100% স্বার্থপর, কেরিয়ারিস্ট। ছেলে তো আমেরিকা থেকে ফিরবেই না, আমেরিকান মেয়েকে বিয়ে করেছে, গ্রিন কার্ড পেয়ে গেছে। মেয়ে তো থাকে বোম্বেতে, 2-3 বছরে একবার করে আসে, তাও এবছর আসবে না। নাতি নাতনিরাও মারাঠি বলে, অধিকাংশ বছরেই তো কলকাতায় আসতে পারে না। এই নোংরা সুযোগ সুবিধাহীন শহরে আসতেও চায় না, হলিডেতে যায় বিদেশে। এবার যাচ্ছে গ্রিসে। পল কক্সে দ্য আইল্যান্ড ছবিটি দেখে গ্রিস ভক্ত হয়ে গেছে খুবই আমার জামাই মেয়ে। আপনিও চান না? আমি আটবো না রে পর্ণা, স্লট সব আলাদা আলাদা হয়ে গেছে, আমরা সব ওল্ড কয়েন, নতুন স্লটে ঢুকবেই না। এটা অনুযোগের কথা নয়, ঈর্ষারও কথা নয় রে, এটা একেবারে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। ওরা অন্য জেনারেশন, কথায় কথায় সে কথাও ওরা বলে, আমাদের সঙ্গে মেলে না ওদের, তেলে জলে মিশ খায় না। তা আপনি আর সুবিরদাও হলিডেতে যান না কেন আলাদা করে? হি হি সুন্দর হাসেন নীলিমাদি, বললেন, তো সুবিরদার হাঁটুতে গোড়ালিতে কোমরে বাত, সে তো বলতে পারিস একরকম গৃহবন্দী, তার ওপর হার্টের গোলমালও আছে। বাইপাস করা উচিত, কিন্তু করাতে রাজি হয় না, বলে আমার জীবনের দাম কি, আমি কি সত্যজিৎ রায়? জীবনে করার মতো কিছুই না করার থাকলে খামোকা বেশি বেঁচে লাভটা কি? পৃথিবীতে বড় বেশি মানুষ হয়ে গেছে, কাজ ফুরলেই চলে যাওয়া উচিত। পর্ণা বলেছিল,
বারে তা কেন? নিজের কাছে প্রত্যেকেরই নিজের জীবনের দাম থাকে। সবাইকে যে সত্যজিৎ রায় বা মোহাম্মদ আলী হতেই হবে তার মানে কি আছে? তাছাড়া আমিও জোর করি না। সারাটা জীবন মানুষটা অফিসের পরও টিউশনি করে এবং ছুটির দিনে চারটি টিউশনি করে ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়িয়ে মানুষ করলো। আনন্দ করার সময় কিছুই করতে পারিনি। তখন আমরাও বছরে একবারও সিনেমাতেও যাইনি। ভেবেছিলাম ছেলেমেয়েরা বড় হয়ে আমাদের স্যাক্রিফাইসের কথা বুঝবে, কিন্তু আমাদের সঙ্গে যাবেন নীলিমাদি? আমি আর আমার এক বন্ধু, সে খুব ভালো মেয়ে, ভালো লাগবে আপনার। মিতপুরা বলে একটি নন ডেসক্রিপ্ট জায়গাতে যাব। খুব ভালো নাকি জায়গাটা, অথচ কলকাতার খুব কাছে। যাবেন? নীলিমাদি ম্লান হেসেছিলেন, বলেছিলেন, তোর সুবিধা তো যেতে পারবেন না পর্ণা। ৬২ বছর বয়সে উনি প্রায় পঙ্গুই হয়ে গেছেন বলতে গেলে। বারে, সুবিধা ৭টা দিন একা থাকতে পারবেন না? তাছাড়া কেষ্ট তো সবই দেখাশোনা করে, পর্ণা বলেছিল। না না, পারবেন না কেন? আমি যদি আগে মরে যাই তবে তো সারা জীবনই থাকতে হবে একাই। তবে ওর দোষ কি? আমি যেমন কোথাও যাইনি, কিছুই করিনি, উনিও তো করেননি। নিজেরা সাধারণ স্কুলে পড়েছিলাম, তাই যে ছিল ছেলে মেয়েকে লাম আর্টস আর লরিটোতে পড়াবো। আমি শীত, গ্রীষ্ম, বর্ষাতে টিফিন নিয়ে যেতাম বাসে করে। তখন এই চাকরিটিও নিইনি, প্রয়োজনও হয়নি। তারপর যখন ওরা উঁচু ক্লাসে উঠতে শুরু করলো, তখন ওদের পড়াশোনা, বইপত্র, জামা কাপড়ের খরচও তেমন বাড়তে লাগলো। ওর সব টিউশনির রোজগারেও কুলোলো না। তখন আমি এই চাকরিটি নিলাম। তোমাদের মতো প্রফেশনাল কোয়ালিফিকেশন তো কিছু ছিল না, সাধারণ এমএ, তাও ইতিহাসে। তবু ওর বসের মুসাবিদাতে এই চাকরিটা হয়েছিল। তোর সুবিধার আর আমার জীবন একই রকম, একই তারে বাঁধা। ছেলে মেয়ে ছাড়া আমাদের কিছু মাত্রই ছিল না জীবনে। ছেলে মেয়ে আমাদের ভুলে গেছে বলতে গেলে এখন। তাই এই হঠাৎ বিযুক্তির সঙ্গে কি করে কম্প্রোমাইজ করে উঠব বুঝতে পারছি না আমরা। টিভি আছে, ওই টিভি আমাদের সব। যতটুকু সময় পাই ওই ইডিয়েট বক্সের সামনেই বসে থাকি। টাকা পয়সা তো পাঠায় দুজনেই। নীলিমাদির দোকানের লতি লাল হয়ে গেল, বললেন, পাঠায় পাঠায়, ছেলে মেয়ের টাকায় বেঁচে থাকবই বা কেন? চলে যাচ্ছে, চলে যাবে, কোনো দুঃখই নেই আমাদের। মিথ্যে কথা নীলিমাদি, দুঃখ নেই কোনো আপনাদের? পর্ণা ওর চোখে চোখ রেখে বলেছিল। নীলিমাদির দু চোখ জলে ভরে এসেছিল। অদ্ভুত এক স্বর্গীয় হাসি ফুটে উঠেছিল ওর মুখে। বলেছিলেন, তুই অনেক ছোট পর্ণা, তোকে একটি কথা বলি। সুখ কখনো নিজের সুখ দিয়ে হয় না, পরের সুখটাই সুখ, তোর আসল সুখ। যেসব পাগলা মানুষ আজকের দিনেও দান ধ্যান করেন, নাম করার জন্য নয়, এমনই স্বভাব বলে, তারা এই কথাটা জানেন। অন্যকে সুখী দেখার মধ্যে যে সুখ, সেই সুখ তুই নিজেকে সুখী করে কিছুতেই পাবি না। অন্য 10 জনের সুখের মধ্যেই তোর সুখ লুকিয়ে থাকে, সরাসরি তা দেখা যায় না। বয়স হলে বুঝতে পারবি। নাতি নাতনির ছবি দেখে যা সুখ, চিঠি পড়ে যা সুখ, তাদের টেপ করা কবিতা ও গানের ক্যাসেট শুনে যা সুখ, সেই সুখ আমরা আর অন্য কিভাবে পেতাম বল? পর্ণা বলেছিল, এইটা একটা লেম এক্সকিউজ, নিজেদের ভুলিয়ে রাখার জন্য মন গড়া এক্সপ্লেনেশন। এটা সত্যি নয় নীলিমাদি, আমি বিশ্বাস করি না আপনার কথা। সত্যি রে সত্যি, বিশ্বাস কর, সত্যি। বলতে বলতে নীলিমাদি চোখ জলে ভরে এসেছিল। সেটা আনন্দে না দুঃখে তা এখনো পর্ণা বুঝতে পারে না। এইসব ভাবতে ভাবতে ওভারব্রিজটার ওপরে উঠে এলো। সত্যি, কত মানুষের কত রকম দুঃখ থাকে, যা নিরসনের ক্ষমতা অন্যের হাতে নেই। এতজনের দুঃখের কথা ভাবলে নিজের কোনো দুঃখকেই আর বড় বলে বিশেষ মনে হয় না। নীলিমাদির কথা ভাবতে ভাবতে সুবর্ণর কথা মনের মধ্যে জড়িয়ে গেল। সুবর্ণ খুবই দুঃখ পেয়েছে, বেচারি।
আসলে সে তো যা দাবি জানানোর নিজের বিবাহিতা স্ত্রীর কাছেই জানিয়েছিল। বিয়েই যদি করতে পারল তো ওইটুকু ঔদার্যপনা দেখাতে পারল না। পাগলামি না হয় করল কর, সেটুকুও সইতে পারল না। সুবর্ণ অফিস থেকে ফেরার সময় এক একদিন তার জন্য এক এক রকম খাবার নিয়ে আসতো। কি আনতো বলতো না, আগে বলতো গেস গেস তো করো। ওর মধ্যে একটা ভীষণ মজার আনপ্রেডিক্টেবল জীবনকে ভালোবাসা মানুষ ছিল। তেমন মানুষ চারপাশে বেশি মেলে না। জীবনকে দারুণ ভালোবাসত বলেই বোধহয় জীবনকে শরীরকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্টেও বিশ্বাসী ছিল। কে জানে ভুল করলো কি পর্ণা। একটা ট্রেন আসছে কলকাতার দিক থেকে, এক্ষুনি সন্ধেও হয়ে যাবে। এই ট্রেনেই বোধহয় এসেছিল ওরা। তবে সেদিন ট্রেন অনেক লেট ছিল, ঝড় বৃষ্টিও ছিল। আজ আকাশ পরিষ্কার, পশ্চিমের আকাশে জলজল করছে সন্ধ্যা তারা। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমে আর চাঁদ উঠছে পূর্বে, ভারী সুন্দর দেখাচ্ছে। ওভারব্রিজে দাঁড়িয়ে দেখলে ট্রেনগুলোকে অদ্ভুত লাগে। স্টেশনের ঘন্টি, কুলিদের হাঁক ডাক, ফেরিওয়ালাদের চিৎকারের মধ্যে ট্রেনটা এসে গেল। সব শুদ্ধ 10-15 জন যাত্রী নামলেন। তাদের দুজনের কোলে কাঁধে হাঁস, মুরগি এবং পাঁঠা। একজনের ঝাঁপিতে সাপও, বোধহয় বেঁধেনি। মিনিট 2 দাঁড়িয়ে থেকে ট্রেনটা চলে গেল। আউটার সিগন্যাল পেরিয়ে যেতেই সিগন্যালের সবুজ বাতি আর ট্রেনের গার্ড কামরার পেছনের লাল বাতিটি জলজল করে উঠল। একটু পর লাল বাতিটি ক্রমশ ছোট হতে হতে একটি পাহাড়ি বাঁকে মিলিয়ে গেল। সমস্ত প্ল্যাটফর্ম, স্টেশন, রেল লাইনে এক নিবিড় নিস্তব্ধতা নেমে এলো। পর্ণা যেখানে একটু আগে রেলগাড়ির পেছনের লাল আলোটি মিলিয়ে গেল সেই দিকেই চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এই শান্ত প্রকৃতির নিস্তব্ধতা ধীরে ধীরে তার বুকের ভেতরে উঠে এলো। পাশ থেকে কে যেন বলে উঠল, কি হচ্ছে? ভীষণ ভয় পেয়ে চমকে উঠল পর্ণা। একেবারে সুবর্ণর গলা। ও ঠিক এমন করেই পেছন থেকে এসে কানের কাছে মুখ নিয়ে বলতো, কি হচ্ছে? চমকে মুখ ঘুরিয়ে দেখল স্নিগ্ধ। আপনি? কিছুটা অবাক হওয়া, কিছুটা বিরক্তির গলাতে বলল পর্ণা। তারপরই বলল, আপনি এখানে কি করছেন? মানুষ কত ইরেসপন্সিবল হয় তাই ভাবছি। আমার কথা বলছেন? আমি কিন্তু রেলে কাটা পড়ে মরবো বলে ওভারব্রিজে এসে দাঁড়াইনি। না, আপনার কথা বলিনি। এই ট্রেনেই আমার 8 জন গেস্ট আসার কথা ছিল, তাদের জন্যই টাটাতে গিয়েছিলাম। তারা বলেছিলেন হুইস্কি আর ব্ল্যাক লেবেল বিয়ার ছাড়া কিছুই ছোন না তারা। রাতের রান্নাও প্রায় হয়ে এলো, আর দেখুন, হাইট অফ ইরেসপন্সিবিলিটি। চার্জ করে বিল পাঠিয়ে দিন, ঠিকানা তো আছেই। তারা আবার বিনা পয়সার গেস্ট, পার্টনার ব্যাংকের ম্যানেজার, কলকাতার বস এবং তার ফ্যামিলি। তাদের ফার্স্ট ক্লাসের 8খানা টিকিটও আমি প্রণয়কে কলকাতায় পাঠিয়ে বন্দোবস্ত করে দিয়েছি। আর দেখুন। কি করবেন এখন? চিন্তার গলায় বলল পর্ণা। কি আবার করব, রান্না যা হবে তা আপনাদেরই জোর করে খাওয়াবো। হেমব্রেমকে ডেকে পাঠাবো, কালিদা খাবে, সেটা কথা নয়। কথা হচ্ছে ব্যাংকের ব্যাপারটা বারে বারে পুট অফ হয়ে যাওয়াতে আমার ভারী খারাপ লাগছে। এই ন্যাশনালাইজড ব্যাংকের অধিকাংশই যেরকম হয়েছে তাতে মনে হয় না যে এরা চায় দেশে গ্র্যান্ড স্কেল, লার্জ স্কেল, স্মল স্কেল কোনো ইন্ডাস্ট্রি হোক। এর চেয়ে যে কোনো বিদেশি ব্যাংকের ব্যবহার, আন্তরিকতা, কমিটমেন্ট ভালো এবং বেশি। আমি সিরিয়াসলি ভাবছি চলে যাব গ্রিন্টলেজে লক স্টক ব্যারেল নিয়ে। এনাফ ইজ এনাফ, আর পারা যাচ্ছে না। কি ব্যবহার, যেন সব জমিদার, হাতে মাথা কাটছে সবাই। কাজের বেলাতে লবডঙ্গা, আর শুধু এই আনো আর সেই আনো। আপনি কি ঝুমকোর হাটে গিয়েছিলেন? না, বললাম যে টাটাতে গিয়েছিলাম। দেখা হয়নি আমার বন্ধুর সঙ্গে? ও হ্যাঁ, তা হয়েছিল যাওয়ার সময়, ঝুমকোর হাটের একটু আগে। আপনি গাড়ি নিয়ে যাননি? হ্যাঁ। কোথায় গাড়ি? ওই তো। দেখিনি তো কখন এলেন, শব্দও পাইনি। গাড়ি তো আপনার নিঃশব্দ নয়। ওই ট্রেন আসার প্রায় সঙ্গে সঙ্গেই এসে পৌঁছালাম, সেই শব্দেই। আমার বন্ধুকে নিয়ে গেলেই পারতেন টাটাতে।
নীলিমাদির কথাগুলো যেন ওর কানে বেজে উঠল। পরের সুখ খেয়ে নিজের সুখ করে নেওয়ার মতো সুখ আর কিছুই নেই। আহা বেচারি কলি, না হয় একটু সুখীই হতো। বলেছিলাম, তবে উনি রাজি হলেন না। বললেন হাট করতে এসেছেন, টাটায় গিয়ে কি করবেন। আসলে আপনি তো ছিলেন না, থাকলে হয়তো যেতেন। আমি বুঝতে পেরেছিলাম। আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম না। কি লজ্জার কথা। আপনি ক্ষমা করেছেন তো? আমি ক্ষমা করার কে? তাছাড়া খারাপ কাজ তো আপনি কিছু করেননি। দোষ যদি কিছু হয়েই থাকে সে তো প্রণয়ের। তিনি কি সত্যিই রেজিগনেশন দিয়ে চলে গেলেন? আজ বিকেলেই কলকাতা যাবেন বলেছিলেন। তাই ভাবলাম স্টেশনে এসে যদি তাকে আটকানো যায়। স্নিগ্ধ হো হো করে হেসে উঠল। হাসি দেখলেই বোঝা যায় মানুষটি খুব উদার। ছিকছিক করে ছুঁচোর মতো হাসেন না। স্নিগ্ধ বলল, ও হচ্ছে গ্রেটেস্ট ইম্পোস্টার অন আর্থ। ও এসব বলেছে বুঝি আপনাকে? সত্যি ইনকারেজেবল। না, দোষ তো আমারই। কোনো দোষ হয়নি। যদিও আমি নিজে মদ খাই না, কিন্তু যেসব মানুষ গুনে গুনে মদ খান তারা যে মানুষ বিশেষ সুবিধার হন না তা আমি লক্ষ্য করেছি। কি করে বুঝলেন? সেই সব মানুষের লুকিয়ে রাখার কিছু থাকে। পাছে বেসামাল হয়ে সেসব কথা বলে ফেলেন, অথবা নিজের ভেতর থেকে আসল নোংরা চেহারাটা বেরিয়ে পড়ে ইমেজ নষ্ট করে দেয়, সেই ভয়েই খান না। বেশ করেছেন আপনি, আবার করবেন। এ কি অফিসের বসের পার্টি যে অত সাবধান হতে হবে? বেড়াতে আসা কেন তাহলে? রোজকার রুটিন ভাঙা আর এক নামই তো ছুটি। অসময়ে চান করবেন, অসময়ে খাবেন, অসময়ে ঘুমোবেন, না গুনে জিন খাবেন। তা না হলে ফিরে গিয়ে আবার জোয়ালে জুতবেন কেমন করে? মাঝে মাঝে এই অভ্যেসকে, নিয়মকে যারা না ভাঙেন তারা কোনো দিনই নিয়মানুবর্তী হতে পারেন না। হে আমার দেখা আছে। বাবা, আপনার মতামত, পছন্দ অপছন্দ তো খুবই স্ট্রং দেখছি। যা বলেন। তা এখন ফেরা হবে তো? আমার যে রিক্সা আছে। সত্যি আপনারা দুজনেই একই রকম। দেখছি রিক্সাই আপনাদের দুজনের জীবনেরই ফিক্সেশন। পর্ণা হাসল, বলল, বন্ধু আপনার গাড়িতে চড়ল না হয়তো আমারই ভয়। আমারও কি ভয়টার বলে কিছু নেই। স্নিগ্ধ আবার হাসলো হো হো করে, বলল, ঠিক আছে, কাল আবার দুজনকে একসঙ্গে করে কোথাও যাওয়া যাবে। আর অন্যজন? প্রণয়? হ্যাঁ, সে তো থাকবেই। সে না থাকলে হাসাবে কে? খুব মজার মানুষ কিন্তু। খুব ভালো ছেলে। ওর মতো বন্ধু পেয়েছি, এ আমার পরম আনন্দ। জানেন তো, নিজের চেয়ে অবস্থাপন্ন সৌভাগ্যবান মানুষের প্রকৃত বন্ধু হতে হৃদয়ের প্রচণ্ড ঔদার্যের প্রয়োজন হয়। স্বার্থ বুদ্ধি সম্পন্ন কোনো ক্ষুদ্র মানুষই এত বড় মাপের হয়ে উঠতে পারে না। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষের ৬ষ্ঠ পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দিয়ে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।